হাউরি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার এগেন। তো আগ্নেয়গিরি সম্বন্ধে তো এর আগে 2-4টা চ্যাপ্টার হয়েছে, তাহলে আজকে লাস্ট চ্যাপ্টার আগ্নেয়গিরির। আর এরপরে পড়বো ইন্ডিয়ান কতগুলো ইন্ডিয়াতে সক্রিয় আগ্নেয়গিরি, বিলুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আছে, ওই সম্বন্ধে হালকা করে করে নেব। এটাই ছবি অঙ্কন থাকবে। আর তারপরে পুরো আগ্নেয়গিরি শেষ। ইন্ডিয়ারটি তো অবশ্যই জানতে হবে। এটা ধরে নেন ইন্ডিয়া এবং পুরো ওয়ার্ল্ড সম্বন্ধে চলছে। ওকে, আগ্নেয়গিরি। তো আজকে এটা লাস্ট চ্যাপ্টার, আর গতকালকে শুধু ইন্ডিয়ার সম্বন্ধে পড়বো। কতকগুলো ইন্ডিয়াতে বললাম না, মানে অ্যাক্টিভ আগ্নেয়গিরি মানে সক্রিয় আগ্নেয়গিরি, ডরম্যান্ট আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলক্যানো এর বাংলা হচ্ছে কি সুপ্ত আগ্নেয়গিরি, তারপর এক্সটিংক্ট ভলক্যানো মানে হচ্ছে বিলুপ্ত আগ্নেয়গিরি। তো এটারই বিভাগ থাকবে কালকে পুরো ইন্ডিয়া সম্বন্ধে। আজকে পুরো ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া নিয়ে হচ্ছে। তো আজকে চ্যাপ্টার শেষ, ওয়ার্ল্ডের ধরে নেন এবং ইন্ডিয়ারও ধরে নেন। আগ্নেয়গিরি চ্যাপ্টার শেষ, আর কালকে শুধু ইন্ডিয়ারটা করে নেব। শুধু অঙ্কনটা এটা থাকবে, এটা মিটিয়ে দেবো। ওকে, তো লেট স্টার্ট, শুরু করা যাক। তাহলে আজকে পড়বো কি ডিভাইড অফ ভলক্যানো। তাহলে ভলক্যানো মানে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয় এবং তাদের ল্যান্ডফর্মগুলি কি কি সেই সম্বন্ধে। ঠিক আছে, তো এগুলো তো মানে 5, 6, 7 ক্লাসেও কাজে দিবে। মানে এগুলো একটু বড় ক্লাসের ক্লাস, মানে 5, 6 তো হবে, 5 থেকে এমএ পর্যন্ত পড়া যায়। কিন্তু ব্যাতলিত, ল্যাকোলিত, লোপোলিত, এই যে যেমন ব্যাতলিত, ল্যাকোলিত, তারপরে লোপোলিত, ফ্যাকোলিত আছে, ওটা দরকার না, ওই জন্য লিখিনি আমি। এরই মধ্যে আছে ফ্যাকোলিত। তো এই ল্যাকোলিত, ব্যাতলিত এগুলো 8, 9-এ পাবেন না, এগুলো বড় ক্লাসের জন্য। ওকে, তবুও এখন থেকে জানলে বেশি ভালো। ওকে ফ্রেন্ড, তো চলি শুরু করা যাক। তাহলে মানে ডিভাইড অফ ভলক্যানো, ডিভাইড অফ ভলক্যানো মানে আগ্নেয়গিরিকে ক ভাগে ভাগ করা হয়। তাহলে আগ্নেয়গিরিকে মনে রাখুন 3 ভাগে ভাগ করা হয়। আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো মানে সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, সক্রিয় আগ্নেয়গিরি, এই যে এটা, তারপর বুঝাচ্ছি আমি। তারপরে হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো। ডরম্যান্ট ভলক্যানো মানে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, সুপ্ত আগ্নেয়গিরি। তারপর হচ্ছে এক্সটিংক্ট ভলক্যানো মানে হচ্ছে বিলুপ্ত আগ্নেয়গিরি। বিলুপ্ত আগ্নেয়গিরি মানে শেষ হয়ে গেছে, ধরেন ভবিষ্যতে হতে পারে এইরকম। তো চলি আগে এটা শুরু, এটা বলে দিই, তারপরে এটাতে আসছি। ওকে, তো তাহলে আগ্নেয়গিরির বিভাগ কি বললাম, বাংলাতে কয় ভাগ ভাগ করে? 3 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যাক্টিভ ভলক্যানো মানে সক্রিয় আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলক্যানো মানে সুপ্ত আগ্নেয়গিরি, এক্সটিংক্ট ভলক্যানো মানে কি বিলুপ্ত আগ্নেয়গিরি। ছবি অঙ্কন করেছি, ছবি অঙ্কনেই বুঝে যাবেন। ওকে, তাহলে প্রথমে অ্যাক্টিভ আগ্নেয়গিরি কাকে বলা হয় সেটা বলি। তো অ্যাক্টিভ আগ্নেয়গিরি কি? যেটা সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলক্যানো কাকে বলা হয়? অ্যাক্টিভ মানে কি সবসময় যেখানে হচ্ছে, তাই না? তাহলে দেখবেন সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলক্যানো হচ্ছে একটি আগ্নেয়গিরি, হলো মানে এই আগ্নেয়গিরিটা হলো যেখানে অগ্নুৎপাত হয়, যেখানে এখানে অগ্নুৎপাত হয়। ঠিক আছে, অগ্নুৎপাত হয়। ওকে, মানে ভলক্যানো হয় বা ভবিষ্যতেও অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। মানে অ্যাক্টিভ ভলক্যানো যেটা, যেটা সক্রিয় ভলক্যানো, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এমনই আগ্নেয়গিরি যেখানে অগ্নুৎপাত হয়, মাঝে মধ্যে হয়, হতেই থাকে। ঠিক আছে, এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা থাকে। তাকে কি বলা হয়? অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় আগ্নেয়গিরি। দেখুন, ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা বেরিয়ে এই লাভা বেরোচ্ছে ভূপৃষ্ঠের উপরে, লাভা বেরিয়ে ছিটকে ছিটকে পড়ছে, এটাই হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো। ওকে, তো এই অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় আগ্নেয়গিরি পৃথিবীর প্রায় 600টি সক্রিয় বা অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীতে কতটি রয়েছে? এই পৃথিবীতে অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কতটি? প্রায় 600টি। প্রায় 600 অ্যাক্টিভ ভলক্যানো ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? পৃথিবীতে প্রায় 600টি সক্রিয় আগ্নেয়গিরি আছে বা অ্যাক্টিভ ভলক্যানো আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তো বেশি কোথায় পাওয়া যায়? বেশিরভাগ পাওয়া যায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় রিং বা আগ্নেয় মালা বা আগ্নেয় মেখলাতে, যেটা প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। গোল হয়ে মেলার মতো থাকে না প্রশান্ত মহাসাগরে, যেটা প্যাসিফিক ওশেন বলি আমরা, প্যাসিফিক ওশান, যেমন যেমন অ্যাটলান্টিক ওশেন ওই রকম। তো প্যাসিফিক ওশেনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায়। ওই জন্য একে বলা হয়
ওই জন্য প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি রিংকে বলা হয় কি বলা হয়, মানে এর চারপাশে হয়, তার জন্য একে বলা হয় ভূমধ্য সাগরের বাতিঘর বা লাইট হাউস বলা হয়। যদি বলে ভূমধ্য সাগরের বাতিঘর বা লাইট হাউস, যেমন আমার ঘরে এখন লাইট হাউস হচ্ছে না, সবসময় জ্বলতেই থাকে, তো ওটাকেই বলা হয় যে একে বলা হয় অ্যাক্টিভ ভলকানোকে বলা হয় প্রশান্ত মহাসাগরের চারপাশে যে মেলার মতো আগ্নেয়গিরি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভলকানো বা সক্রিয় আগ্নেয়গিরি, সেটাই প্রশান্ত মহাসাগরের ভূমধ্য সাগরের কি বলা হয় বাতিঘর, মানে বাতিঘর বা লাইট হাউস বলা হয়। যদি বলে প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় মেখলা বা রিং আছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভূমধ্য সাগরের বাতিঘর বা লাইট হাউস। সবসময় জ্বলতে থাকে, দূর থেকে দেখবেন সবসময় ভলকানো হতেই আছে এইরকম, এটা তার জন্য একে সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলকানো বলা হয়। মানে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হতে পারে, বুঝলেন। এবার চলি সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত বলতে কি, ডরম্যান্ট আগ্নেয়গিরি। ডরম্যান্ট ভলকানোকে বাংলায় বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরিটা কি, কাকে বলা হয়? তাহলে সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে মানে ডরম্যান্ট আগ্নেয়গিরি হচ্ছে এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি, এমন একটি আগ্নেয়গিরি যেখানে বর্তমানে অগ্নুৎপাত হয় না, মানে ভলকানো হয় না। ডরম্যান্ট ভলকানোতে যেখানে বর্তমানে মানে সুপ্ত আগ্নেয়গিরিতে বর্তমানে অগ্নুৎপাত হয় না বা ভলকানো হয় না, ঠিক আছে, বর্তমানে ভলকানো হয় না, তবে ভবিষ্যতেও আবার অগ্নুৎপাত হতে পারে বলে মনে করা হয়। সায়েন্টিস্ট বা ভূগোলবিদদের মতে ভবিষ্যতে সুপ্ত আগ্নেয়গিরিতে ভলকানো হতে পারে বা আগ্নেয়গিরি হতে পারে বা বিস্ফোট হতে পারে, একেই বলা হয় ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। এগুলো 987-এ পেয়ে যাবেন, এগুলো ইজি, বুঝলেন। সক্রিয় আগ্নেয়গিরি মানে সবসময় হতেই থাকে বা ভবিষ্যতেও হবে, আর সুপ্ত আগ্নেয়গিরি কি, মানে সুপ্ত আগ্নেয়গিরি বর্তমানে হয় না তবে ভবিষ্যতে হতে পারে, একে বলা হয় ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। বোঝা গেল ফ্রেন্ডস? আশা করি বুঝতে পেরেছি। তবে ভবিষ্যতে আবার অগ্নুৎপাত হতে পারে বললাম বলে সায়েন্টিস্টরা বা ভূগোলবিদরা মনে করছে। যেমনটা মনে রাখুন, যেমন মাউন্ট কিলিমাঞ্জারো এমনই একটি আগ্নেয়গিরি। তাহলে যদি বলে সুপ্ত আগ্নেয়গিরির একটি উদাহরণ দিন, তাহলে সুপ্ত আগ্নেয়গিরির একটি উদাহরণ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। যদি বলে সুপ্ত বা ডরম্যান্ট ভলকানোর একটি উদাহরণ কি হবে, তাহলে মাউন্ট কিলিমাঞ্জারো, ঠিক আছে। এখানে হয় না, তবে দেখুন হালকা করে ছায়ের মতো হয়ে আছে, মানে হালকা করে অন্ধকার হয়ে থাকে জায়গাটা, কিন্তু বিস্ফোট হয় না, একেই বলা হয় ডরম্যান্ট বা সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, বোঝা গেল? এই যে দেখুন অর্ধেক ম্যাগমা আছে, বাকিটা শুকিয়ে গেছে, আর এটা পুরো ম্যাগমা চেম্বার আছে সক্রিয়টা, আর ডরম্যান্টটা দেখুন মানে সুপ্তটা অর্ধেক আছে, এখানে অর্ধেক ম্যাগমা আছে, বাকিটা শুকিয়ে গেছে। ওই জন্য ভবিষ্যতে হতে পারে এটা মনে করা হয়েছে, ভূগোলবিদরা মনে করে, ঠিক আছে। তো একেই বলা হয় ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। বোঝা গেল? তো যদি বলে একটি ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি দিন, তো তাহলে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দিবেন মাউন্ট কিলিমাঞ্জারো। কি, মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে একটি ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তারপরে দেখুন এক্সটিংক্ট ভলকানো। এবার এক্সটিংক্ট ভলকানো কাকে বলা হয়? যেটা বিলুপ্ত আগ্নেয়গিরি। বিলুপ্ত মানে কি, শেষ হয়ে গেছে, পৃথিবী থেকে শেষ হয়ে যায়, বলে না যে বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমরা এখন অনেকগুলো গিধ হয় না, অনেকগুলো বড় বড় পাখি যেগুলো দেখতে পাই না, টাওয়ারের কারণেও হতে পারে বা ন্যাচুরাল ব্যাপার, ওই কারণে অনেকগুলি পাখি আমরা দেখতে পাই না, যেমন বিলুপ্ত হয়ে যায় না, ওটাকেই বলা হয় মানে বিলুপ্ত আগ্নেয়গিরি। এক্সটিংক্ট ভলকানোর অর্থাৎ হলো বিলুপ্ত আগ্নেয়গিরি। তাহলে এটা বিলুপ্ত আগ্নেয়গিরি, দেখুন এর ম্যাগমা চেম্বার পুরো শুকিয়ে গেছে, কিচ্ছু নাই, এখানে কোনো কিছু জ্বলছে না, ঠিক আছে, ম্যাগমা চেম্বার পুরো শুকিয়ে গেছে। এই যে এটা হচ্ছে ম্যাগমা চেম্বার, ম্যাগমা আছে কি, জ্বলছে কি, ভিতরটা অভ্যন্তর বা ভূপৃষ্ঠ অভ্যন্তর জ্বলছে না, এটা পুরোটা শুকিয়ে গেছে। তো একেই বলা হয় এক্সটিংক্ট ভলকানো ইংলিশে, আর বাংলায় বলা হয় বিলুপ্ত আগ্নেয়গিরি।
ঠিক আছে। তো এটি তো বিলুপ্ত আগ্নেয়গিরিগুলি হলো, বিলুপ্ত আগ্নেয়গিরিকে কী বলা হয়? মৃত্যু আগ্নেয়গিরি বলে মনে করা হয়। মানে ভূগোলবিদরা এই বিলুপ্ত এক্সটিংক্ট ভলকানো বা বিলুপ্ত আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বা এক্সটিংক্ট ভলকানো বলে মনে করছে ভৌগোলিকবিদরা। ওকে, মৃত আগ্নেয়গিরি বলা হয় একে, এটা ভৌগোলিকরা মনে করছে। এবং কখনো কখনো অগ্নুৎপাতের আশা করা হয়, তবে ভৌগোলিকবিদরা কখনো কখনো অগ্নুৎপাতের আশাও করা হয় না। এই বিলুপ্ত বা এক্সটিংক্ট ভলকানোতে ভৌগোলিকবিদরা বলছে যে এই বিলুপ্ত বা এক্সটিংক্ট ভলকানোতে এর কোনো আশাই নেই যে ভবিষ্যতে এ বিস্ফোট করতে পারে। একদম বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হয়তো মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে, এর ভিতরে কোনো জ্বলন্ত ম্যাগমা নেই। একে বলা হয় এক্সটিংক্ট ভলকানো বা আপনার এক্সটিংক্ট ভলকানো বা বিলুপ্ত আগ্নেয়গিরি। বোঝা গেল? তাহলে অ্যাক্টিভ আগ্নেয়গিরি, ডরম্যান্ট আগ্নেয়গিরি, এক্সটিংক্ট ভলকানো বুঝে গেলেন। ওকে, এবার যদি বলে যে একটি বিলুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দিন বা এক্সটিংক্ট আগ্নেয়গিরির উদাহরণ দিন, তাহলে এক্সটিংক্ট আগ্নেয়গিরির উদাহরণটা ভালো করে শুনে নেন। যেটা হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালার একানকা গুহা হচ্ছে একটি বিলুপ্ত আগ্নেয়গিরি। অ্যান্ডিজ একটা পর্বতমালা আছে, যেটা যদি বলে আরেকটা জিকে বলে দিই, যদি বলে পৃথিবীর সবচেয়ে উচ্চতা না, উচ্চতা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যদি বলে পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বতমালা কোনটি, তাহলে অ্যান্ডিজ পর্বতমালা। পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বতমালা হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালা, লম্বার দিক দিয়ে, আর উচ্চতার দিক দিয়ে মাউন্ট এভারেস্ট, এটা তো জানেন। ওকে, তাহলে যদি বলে যে একটি বিলুপ্ত আগ্নেয়গিরি বা এক্সটিংক্ট আগ্নেয়গিরির উদাহরণ দিন, তাহলে এক্সটিংক্ট ভলকানো বা বিলুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালার একানকা গুহা। অ্যান্ডিজ পর্বতমালার একানকা গুহা। আন্ডারস্টুড ফ্রেন্ডস? হয়ে গেল কমপ্লিট। এবার চলি এখানে, এটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা অঙ্কন করা থাকবে, কালকে আমি পুরো ইন্ডিয়ার করিয়ে দেবো, ছোট ছোট যেগুলো আছে, ঠিক আছে, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে শেষ পুরো। আজকে মেন পার্ট শেষ, তারপরে শুধু এই ভাগটাই থাকবে, বিভাগটা। আর কালকে পুরো ইন্ডিয়াতে যেগুলো ছোট ছোট আছে, ব্যারেন দ্বীপ, এইসব, আন্দামান নিকোবরের 2টো দ্বীপ নাই, তারপর আরও যেগুলো ছোট ছোট আছে দাক্ষিণাত্যে, এইসব ওগুলো করিয়ে দেবো কালকে। ওকে, ধসি পাহাড় এইসব, যাই হোক, ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো আসবেই। অনেক কেউ, আশা করি 99% স্টুডেন্ট হয়তো অত ডিপলি পড়েনি, ওগুলো পড়াবো কালকে, ইন্ডিয়ার ওটা শুধু। ওকে, তো এগুলো ইন্ডিয়া এবং মানে আগ্নেয়গিরির চ্যাপ্টার বলতে ওয়ার্ল্ড চ্যাপ্টারই পড়া হচ্ছে, ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া। ওকে, তো অ্যাক্টিভ, ডরম্যান্ট, এক্সটিংক্ট ভলকানো, এখানে যদি কোনো আমার ফল্ট পেয়ে থাকেন বা না বুঝতে পারেন তো কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। ওকে, একটাই বুঝিয়ে দেন, অ্যাক্টিভে সবসময় ভলকানো হতে থাকবে, ঠিক আছে, মানে অ্যাক্টিভে সবসময় অগ্নুৎপাত হতে থাকবে। আর এখানে প্রশান্ত মহাসাগরে 600 প্রায় আগ্নেয়গিরি আছে, পৃথিবীতে প্রায় 600 প্রায় আগ্নেয়গিরি আছে, তার মধ্যে প্রশান্ত মহাসাগরে 500 আগ্নেয়গিরি ওর চারপাশে আছে, যেটাকে ভূমধ্য সাগরে অ্যাক্টিভ আগ্নেয়গিরিকে কী বলা হয়? বাতিঘর বা ভূমধ্যসাগরে বাতিঘর বা লাইট হাউস বলা হয়, মনে রাখুন। আর ডরম্যান্ট বা সুপ্ত ভলকানোতে কি বর্তমানে সেখানে হচ্ছে না, তবে ভবিষ্যতে হতে পারে, এই যে অর্ধেক জ্বলছে। আর এক্সটিংক্ট ভলকানো কি, আর ডরম্যান্ট ভলকানোর উদাহরণ কি, সুপ্ত ভলকানোর উদাহরণ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। আর যদি বলে বিলুপ্ত আগ্নেয়গিরি, এক্সটিংক্ট আগ্নেয়গিরি কি, এটা বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনোদিন হবেই না ভৌগোলিকবিদদের মতে, ঠিক আছে। এটা সুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হয়তো প্রাচীনকালে, বহুত প্রাচীনকালে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন হয়তো এটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন অ্যাক্টিভ নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখুন এখানে ম্যাগমা চেম্বার নেই, টোটালি শেষ হয়ে গেছে, জ্বলে জ্বলে বিস্ফোট হয়ে শেষ হয়ে গেছে, ওই জন্য একে বিলুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। তো যদি বলে বিলুপ্ত আগ্নেয়গিরির একটি উদাহরণ দিন, তাহলে উদাহরণ হবে অ্যান্ডিজ পর্বতমালার একানকা গুহা। আর অ্যান্ডিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট পর্বতমালা, এটা একটা জিকে পেয়ে গেলেন। ওকে, এবার চলি এখানে। ওকে, তো আগ্নেয়গিরির পর্বতমালা, ঠিক আছে। তো পৃথিবী পৃষ্ঠে, এবার এখানকার কথা বলছি, একটু ডেফিনেশনটা বলে দিই। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের, এই যে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, রাইট, এটা এই যে দেখুন সারফেস অফ আর্থ, এটা হচ্ছে সারফেস অফ আর্থ, আর এটা হচ্ছে লিয়ার, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, কোর, আর্থস লিয়ার বা ক্রাস্ট, আর্থ লিয়ার্স বা ক্রাস্ট। ওকে, তাহলে সারফেস অফ ইয়ার মানে ভূপৃষ্ঠের উপরিভাগ, আর ভূপৃষ্ঠের নিচে হচ্ছে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, বহিমণ্ডল, এইসব অন্তমণ্ডল যেগুলো পড়িয়েছি লিয়ারে, ওই সব। তো এটা হচ্ছে আর্থস লিয়ার্স বা
ক্রাস্ট আর সারফেস অফ আর্থ, এটা সারফেস অফ আর্থ আর এটা হচ্ছে এখান থেকে নিয়ে লেয়ার তৈরি হচ্ছে আর্থ লেয়ার বা ক্রাস্ট। ওকে, তাহলে দেখুন আগ্নেয়গিরির আগ্নেয়গিরির পর্বতমালাগুলি কি? পৃথিবী পৃষ্ঠে, ডেফিনেশনটা মনে করুন, পৃথিবী পৃষ্ঠে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে আগ্নেয় পর্বত তৈরি হয়। তাহলে আগ্নেয় পর্বত কীভাবে তৈরি হয়? পৃথিবীর ভূপৃষ্ঠে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে আগ্নেয়গিরি তৈরি হয়। ওকে, আগ্নেয়গিরি পর্বতমালা তৈরি হয় কার কারণে? আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে। পৃথিবীর অভ্যন্তরে থাকা এই যে ম্যাগমা, পৃথিবীর অভ্যন্তর মানে ভিতরে, পৃথিবীর অভ্যন্তরে থাকা ম্যাগমা পৃথিবী পৃষ্ঠের ফাটলগুলি, এই যে ফাটলগুলি আছে না, পৃথিবী পৃষ্ঠের ফাটল, এই যে ফাটল, এটা ফাটল, এই ফাটলগুলির ম্যাগমা, পৃথিবী পৃষ্ঠ অভ্যন্তরভাগের ফাটলগুলির ম্যাগমা লাভা হিসাবে এই যে ভূপৃষ্ঠে লাভা, এগুলো ভূপৃষ্ঠে যেটা বেরিয়েছে ওটাকে লাভা বলা হয়, অভ্যন্তরভাগে ম্যাগমা বলা হয়, আর যেখানে বেশি থাকে কোরে সেটা ম্যাগমা চেম্বার। তাহলে পৃথিবী পৃষ্ঠের ফাটলগুলির মাধ্যমে লাভা হিসাবে যখন পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসে, তার ফলে কি হয়, ওই লাভাগুলি পৃথিবীর ঠান্ডা বাতাসের সংস্পর্শে কি হয়, বারবার শীতল হয়ে যায়, হয়ে আগ্নেয়গিরি পাহাড়ের গঠন করে। বোঝা গেল? মানে ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে পৃথিবীর অক্সিজেন বা বাতাসের সংস্পর্শে এসে শিলাখণ্ডে পরিণত হয়, তখনই কি হয়, আগ্নেয় পর্বতমালার সৃষ্টি হয়। আন্ডারস্টুড? বা গঠন করে। যেমন হচ্ছে তানজানিয়া যে দেশ আছে, তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো, যেমন তানজানিয়া দেশের মাউন্ট কিলিমাঞ্জারো এইরকম একটা আগ্নেয়গিরি। তারপরে হচ্ছে জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি, তারপর হচ্ছে জাপানের মাউন্ট ফুজিয়ামা, এগুলো মনে রাখুন, জাপানের মাউন্ট ফুজিয়ামা। তারপরে সুমাত্রা দেশের মাউন্ট মেরাপি, তারপর আপনার হচ্ছে ফিলিপাইন দেশের মাউন্ট মেয়ন। ফিলিপাইন যে দেশ নাই, ফিলিপাইন দেশের টাকার নাম কি? পেসো বলে না, পেসো, এটাও আছে যে একটা জিকে বলে দিই, ফিলিপাইন দেশের টাকার নাম কি? মনিটারি ইউনিট, তাহলে পেসো। তাহলে ফিলিপাইন দেশের মাউন্ট মেয়ন, ঠিক আছে, ফিলিপাইন দেশের মাউন্ট মেয়ন এরকম একটু আগ্নেয়গিরি। তারপর হচ্ছে বালি দেশের মাউন্ট আগুং, এই মাউন্ট আগুং, এবং ইকুয়েডর দেশের মাউন্ট কোটোপ্যাক্সি, এইরকম আগ্নেয় পর্বতের উদাহরণ। বোঝা গেল? তাহলে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে লাভারূপে প্রবাহিত হয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বারবার শীতল হয়ে শিলাখণ্ডে পরিণত হয়ে আগ্নেয় পর্বতমালা সৃষ্টি করে। তো সেই সব আগ্নেয় পর্বতমালার উদাহরণ দিলাম, ওইগুলো মনে রাখবেন। ওকে, তো এবার দেখুন, এবার আগ্নেয়গিরির ল্যান্ডফর্মগুলো পড়বো, আগ্নেয়গিরির ল্যান্ডফর্ম বা আগ্নেয়গিরির ভূমিরূপগুলি কীভাবে সৃষ্টি হয়। ওকে, তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়, বললাম না, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যখন ভলকানো হয়, তখন শীতল হওয়ার সময় যে লাভা নিঃসৃত হয়, এই যে লাভা নিঃসৃত হচ্ছে ভূপৃষ্ঠে নিঃসৃত হয়, তখন আগ্নেয় শিলায় পরিণত হয়। একই কথা আগে যেটা বললাম, আগ্নেয় শিলায় পরিণত হয় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে। এক কথায় ম্যাগমা যখন ভূ অভ্যন্তর থেকে লাভার উপর ভূপৃষ্ঠে প্রবাহিত হবে, তখন আগ্নেয় পর্বতমালা সৃষ্টি হবে বা আগ্নেয় শিলায় পরিণত হবে। ওকে, তারপরে ঠান্ডা হয়ে ভূপৃষ্ঠে পৌঁছানোর সময় লাভা ভূত্বকের অংশে, এই লাভা ঠান্ডা হয়ে মানে সারফেস অফ আর্থ, মানে ভূত্বকের অংশে থাকা অবস্থানেরও পরিবর্তন করতে পারে। বোঝা গেল? লাভা শীতল, এই লাভা কি হয়, শীতল হওয়ার অবস্থান অনুসারে আগ্নেয় শিলাগুলিকে প্লুটোনিক শিলা বা আগ্নেয় শিলা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে আগ্নেয় শিলাকে আরেকটা নাম কি আগ্নেয় শিলার? প্লুটোনিক শিলা। তাহলে আগ্নেয় শিলার আরেক নাম কি? প্লুটোনিক শিলা। মনে রাখুন, প্লুটোনিক শিলা। যদি বলে প্লুটোনিক শিলার আরেক নাম কি, তাহলে আগ্নেয় শিলা। তাহলে এইভাবে প্লুটোনিক শিলা বা আগ্নেয় শিলার শ্রেণীবদ্ধ করা হয়। ওকে, বোঝা গেল? তো ক্রাস্টাল অংশের ভিতরে যেটা ক্রাস্টাল, এই যে আর্থ ক্রাস্ট মানে লেয়ারের ভিতরে, ঠিক আছে, লেয়ারের ভিতরে কথা বলছি এবার।
আর্থ ক্রাস্ট বা আর্থ লেয়ারের ভিতর, ঠিক আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ওই সব যে লেয়ার পড়েনি, লেয়ার চ্যাপ্টার ওইটা। তো বলছে এখানে এই যে ক্রাস্ট আছে, ক্রাস্টের অংশের ভিতরে, এই ক্রাস্টের অংশের ভিতরে বলেছে, ক্রাস্টের অংশের ভিতরে ঠান্ডা হওয়া লাভা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, ঠিক আছে। ঠান্ডা হওয়া লাভা ভূপৃষ্ঠের নিচে বা ক্রাস্টের লেয়ারের নিচে ঠান্ডা হওয়া ম্যাগমা, লাভা তো হবে না, ম্যাগমা, ঠান্ডা হওয়া ম্যাগমা কি হবে, বিভিন্ন রকমের ল্যান্ডফর্ম বা ভূমিরূপ সৃষ্টি করতে পারে। ওকে, তো এই সবগুলো এই ফর্মগুলিকে কি বলা হয়, এই ভূমিরূপগুলিকে কি বলা হয়, অনুপ্রবেশকারী ভূমিরূপ বলা হয়। কি বলা হয়, অনুপ্রবেশকারী ভূমিরূপ। অনুপ্রবেশ বলতে নিচের দিকে, অনুপ্রবেশ বলতে নিচের দিকে, আর বহির্মুখ বলতে উপরের দিকে, বহির্মুখ বলতে উপরের দিকে, যেটা বেরোবে সেটা বহির্মুখ ভূমি, আর যেটা অনুপ্রবেশ সেটা ম্যাগমাতে, যেখানে শীতল হয়ে ম্যাগমা রূপে জমে যায়, ঠিক আছে। যেমন ব্যাতলিত, এই যে ব্যাতলিত, ল্যাকলিত, এগুলো হচ্ছে অনুপ্রবেশকারী দেহ, ঠিক আছে। আর উপরে যেগুলো বেরিয়ে যাবে সেটা হচ্ছে বহির্মুখ বা উপরের দিকে যেগুলো বের হয় সেটাকে বলা হয় এক্সট্রুসিভ ল্যান্ডফর্ম। এক্সট্রুসিভ ল্যান্ডফর্ম, ওপরেরটাকে বলা হয় এক্সট্রুসিভ ল্যান্ডফর্ম ইংলিশে, বা বহির্মুখী ভূমিরূপ। আর নিচেরটাকে বলা হয়, যেটা ম্যাগমা রূপে থেকে যায় নিচে, সেটাকে বলা হয় অনুপ্রবেশকারী ভূমিরূপ। কি বলা হয়, অনুপ্রবেশকারী ভূমিরূপ। বোঝা গেল? তো এবার বহির্মুখ ভূমিরূপ কাকে বলা হয় বা বহির্মুখ ল্যান্ডফর্ম। তাহলে পৃথিবীর কেন্দ্রে বা কোরে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে, মানে এটা হচ্ছে সারফেস অফ আর্থ, এটা সারফেস অফ আর্থ, ভূত্বকের নিচে লেয়ার, এবার এখানে কোর আছে ধরুন, এবার কোর মানে টোটালটা কোর। তো পৃথিবীর কেন্দ্রে থেকে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে পৌঁছায়, পৃথিবীর কেন্দ্রে থেকে এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠে পৌঁছায়, ঠিক আছে, ভূপৃষ্ঠে পৌঁছায় এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও শীতল হয়ে যখন শক্ত শিলায় পরিণত হয়, তখন তাকে কী বলা হয়, বহির্মুখ ভূমিরূপ বলা হয়। বললাম না, যখন ভূ অভ্যন্তরের বা কোরে যেসব ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে প্রবাহিত হয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে, ওই একই কথাই যেগুলো বারবার বলছি, ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে লাভারূপে শিলাখণ্ডে পরিণত হয়, তখন তাকে বহির্মুখ ল্যান্ডফর্ম বা বহির্মুখী ভূমিরূপ বলা হয়। আর নিচে যেটা জমে যাবে, নিচের মধ্যেই থেকে যাবে, ভূপৃষ্ঠে পৌঁছাবে না, সেটাকে অনুপ্রবেশকারী ল্যান্ডফর্ম বলা হয়। আর উপরে যেটা পৌঁছে যাবে লাভারূপে এবং শিলাখণ্ডে পরিণত হবে বা আগ্নেয় পর্বত সৃষ্টি করবে, সেটাকে কী বলা হয়, বহির্মুখী ল্যান্ডফর্ম বলা হয়। বোঝা গেল ফ্রেন্ডস? এভাবে আগ্নেয়গিরি পর্বতমালা সৃষ্টি হয়। তো আগ্নেয়গিরি, পাললিক শিলা, এগুলো আর একটা চ্যাপ্টার আলাদাভাবে হবে, ঠিক আছে, একটু হালকা করে বুঝলাম। এবার ভূমিরূপগুলো কী কী, এবার ব্যাতলিত কাকে বলা হয়, ব্যাতলিত দেখে নেন, এটা হচ্ছে ব্যাতলিত, এই যে ভূ অভ্যন্তর ভাগে জমে গেছে ব্যাতলিত, এই যে দেখুন ব্যাথলিত আছে না, BATHOLITH, ব্যাথলিত, ভূ অভ্যন্তর ভাগে জমে গেছে, বেরোতে পারেনি, এটাকে ব্যাথলিত বলা হয়। এবার কীভাবে বলা হয় সেটা বলছি। তো এটা হচ্ছে ব্যাথলিত। তো ব্যাথলিতগুলি ম্যাগমা চেম্বারের, এই যে ম্যাগমা চেম্বার, এটাও ম্যাগমা চেম্বার। তো ব্যাথলিতগুলি কী করে, ম্যাগমা চেম্বারে শীতল অংশ, ম্যাগমা চেম্বারের শীতল অংশ, ঠিক আছে। এই ব্যাথলিত হচ্ছে ম্যাগমা চেম্বারের একটি শীতল অংশ, ঠিক আছে। এখানেই শীতল অংশ, মানে এখানেই থেকে গেছে ম্যাগমাটা, বেরোতে পারেনি, ওই জন্য একে কী বলে, ব্যাথলিত বলা হয়। তো এটি ম্যাগমেটিক উপাদানের একটি বৃহৎ দেহ, বড় দেহ আকারে ভূ অভ্যন্তরেই জমে যায়। বোঝা গেল? ভূ অভ্যন্তরেই জমে যায়, এটি একটি বৃহৎ দেহ যা বড় গম্বুজ আকারে ভূত্বকের গভীরতায় শীতল হয়, যা গম্বুজ আকারে ভূত্বকের ভিতরে ডোম আকৃতি, ইংলিশে ডোম আকৃতি, ডোম, বা গম্বুজ আকারে ভূত্বকের গভীরে শীতল হয়ে সেখানেই জমে থেকে যায়। ওকে, একেই বলা হয় ব্যাথলিত, মানে ভূ অভ্যন্তরে যেখানে ম্যাগমা কি হয়, শীতল হয়ে সেখানেই জমে যায়, সেটাকে ব্যাথলিত বলা হয়। চিত্রে বুঝে যান, উপরে পৌঁছাতে পারবে না, এটাকে ব্যাথলিত বলা হয়। আশা করি চিত্রে দেখে বুঝে যান আমি কি বলতে চাইছি, ঠিক আছে। ভূ অভ্যন্তরে যেটা জমে যাবে এবং গম্বুজ আকারে জমে যাবে, সেটাকে ব্যাথলিত বলা হয়। এই যে ব্যাথলিত, এগুলো বড় ক্লাসে আছে, ব্যাথলিত বলা হয়, অনার্স ক্লাসে আছে। ওকে, অনার্স ক্লাসে WBCS, PSC, IAS, IPS, UPSC এই সবে আসে এগুলো, এটাকে ব্যাথলিত বলা হয়, ঠিক আছে। এগুলো ডিপ, ওকে, ডিপ কোশ্চেন এগুলো,
তবে জানা দরকার ছোট থেকে। এটাকে ব্যাথলিত বলা হয়। ভূ অভ্যন্তরীণ যেটা শীতল হয়ে থেকে যায় সেটাকে বৃহৎ দেহ শীতল হয়ে থেকে যায় সেটাকে ব্যাথলিত বলা হয়। ওকে, তারপরে কী হয় ডেনুডেশন প্রক্রিয়া। ডেনুডেশন তো বুঝতে পারছেন, ডেনুডেশন প্রক্রিয়াগুলি ওভারলাইং উপাদানগুলিকে নির্মল করার পরে এইগুলি ভূপৃষ্ঠে উপস্থিত হয়। যখন দেখবেন ডেনুডেশন প্রক্রিয়া হবে, যখন কোনো ডেনুডেশন প্রক্রিয়া হয় ওই প্লেট টেকটনিকের মতো, তখনই কী হবে ওভারলাইন উপাদানগুলিকে নির্মূল করার জন্য, মানে ওভারলাইন প্লেট টেকটনিক যখন ধাক্কা লাগে বা সরে যায় তখনই এগুলো কী হবে ভূপৃষ্ঠে বের হওয়ার চান্স থাকে। এই ব্যাথলির পেয়ের কী হয় প্লেট টেকটনিক যদি হঠাৎ সরে যায় আর এর মধ্যে ব্যাথলিট জমে আছে, তখনই কী হয় প্লেট টেকটনিক যদি সরে যায় বা এক জায়গায় ধাক্কা লাগে তখনই কী হবে চাপের ফলে হয় এটা ব্যাথলিটটা ফেটে উপরে উঠে যাবে, আর না হয় যদি দুই দিকে সরে যায় এইভাবে দুটো প্লেট ডেনুডেশন প্রক্রিয়া সরে যায় তাহলে হঠাৎ এটা বেরোতে পারবে। আর যদি প্লেট টেকটনিক না সরে বা না একসাথে মিশে তাহলে ওটা শীতল হয়ে সেখানেই থেকে যাবে, ওটাকেই ব্যাথলিট বলা হয়। বোঝা গেল? না হলেও কোনো দিন বেরোতে পারবে না একমাত্র প্লেট টেকটনিক ছাড়া। ওকে, এইগুলি প্রায় কী নিয়ে গঠিত? গ্রানাইট শিলা নিয়ে গঠিত থাকে। এই ব্যাথলিট যে বৃহৎ দেহটি আছে সেগুলি কী হয় প্রায় গ্রানাইট শিলা দ্বারা গঠিত থাকে। গ্রানাইট মানে এই যে শীতল হয়ে এখানে জমে আছে ব্যাথলিটটা, এটা পুরো গ্রানাইট নিয়ে গঠিত থাকে। কী নিয়ে গঠিত থাকে? গ্রানাইট নিয়ে। যদি বলে ব্যাথলিট দেহটা সম্পূর্ণ ভূ অভ্যন্তরে কী উপাদান নিয়ে গঠিত থাকে, তাহলে গ্রানাইট শিলা নিয়ে গঠিত থাকে, পুরোটাই গ্রানাইট শিলা নিয়ে গঠিত থাকে। আরেকটা কোশ্চেন আসছে, যদি বলে যে এটা কেন বেরোতে পারে না একটু লিখুন, বা এটা কবে বেরোবে, তাহলে বলবেন যখন ডেনুডেশন প্রক্রিয়ার মাধ্যমে বা ওভারলাইনের মাধ্যমে বা প্লেট টেকটনিকের মাধ্যমে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেট টেকটনিক হঠাৎ সরে যায় তাহলে এটা চান্স থাকে ভূপৃষ্ঠে বেরোবার বহির্মুখী হিসাবে। আর বা দুদিক থেকে প্লেট এসে চাপ দিলে পারে এটা সিকুড়ু গিয়ে মানে 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 এই দেহটা এইভাবে চেপে একদম উপরের দিকে বাধ্য হয়ে যাবে বেরোতে। ঠিক আছে, যদি হাতে পুশ থাকে, আমরা যদি চেপে থাকি চাপলে পারে কী হয় পুশটা এটা হঠাৎ জবরদস্তি চাপবো এইভাবে পুচকে যখনই চাপবো হঠাৎ তখন বেরোতে হবে। কোনো জিনিসকে আমরা যদি চাপি তো হঠাৎ বেলুনকে চাপলি কী হয় হঠাৎ বাস্ট হয়ে যায় না, ওই রকমই। আর যদি টানি বেলুনকে তবুও বাস্ট হবে, তো ওই রকমই ব্যাথলিট, তবেই বেরোতে পারবে, না হলে সেখানেই থেকে যাবে। তো এটাকে বলা হয় ব্যাথলিট। আর যদি বলে ব্যাথলিট কোন উপাদান দ্বারা গঠিত, তাহলে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আন্ডারস্টুড ফ্রেন্ড? একে বলা হয় ব্যাথলিট। আর কিছু জানার দরকার নেই, কমপ্লিট। এবার দেখুন ল্যাকোলিথ। এবার পড়বো ল্যাকোলিথ ভূমিরূপ। এই যে দেখুন ভূ অভ্যন্তরে আবার ল্যাকোলিথ আছে, এটা হচ্ছে ল্যাকোলিথ। ঠিক আছে, তো এই ল্যাকোলিথগুলি হলো বৃহৎ গম্বুজ আকারের অনুপ্রবেশকারী দেহ। এটাও অনুপ্রবেশকারী দেহ। ল্যাকোলিথটা হচ্ছে অনুপ্রবেশকারী, মানে ভেতরেরটাকে অনুপ্রবেশকারী বলে, মানে ভূ অভ্যন্তর ভাগে যেটা মানে ম্যাগমা হিসাবে শীতল হয়ে জমে যায় সেটাকে ল্যাকোলিথ বলা হয়। তো এই ল্যাকোলিথগুলি হলো বৃহৎ গম্বুজ আকারের বা ডোম আকারের অনুপ্রবেশকারী দেহ, যার একটি স্তরের ভিত্তি এবং নিচে থেকে একটি পাইপের মতো, দেখুন পাইপের মতো চলে গেছে, এই দিক থেকে পাইপের মতো চলে গেছে। ঠিক আছে, তো যার দেহ নিচে থেকে একটি পাইপের মতো চ্যানেল দ্বারা সংযুক্ত থাকে। তাহলে ল্যাকোলিথটা সবসময় পাইপের দ্বারা এই ম্যাগমা চেম্বার থেকে কি হয় পাইপের দ্বারা সংযুক্ত থাকে। এটা ম্যাগমা চেম্বার, তো পাইপের দ্বারা একটু উপরে উঠে গম্বুজ আকারে এখানে জমে গেছে, এটাকে বলা হয় ল্যাকোলিথ। আর ল্যাকোলিথ সবসময় পাইপের দ্বারা সংযুক্ত থাকে, এইটুকু শুধু মনে রাখুন। ঠিক আছে, ব্যাথলিথ শুধু একটা দেহরূপে জমে থাকে, আর ল্যাকোলিথ হচ্ছে কি ম্যাগমা চেম্বার থেকে হালকা উপরে উঠে এর মধ্যে 2-3টা পাইপ থাকে, পাইপের মধ্যেই জমে থেকে যায় আর একটা বড় গম্বুজ আকারে সৃষ্টি করে, ওখানেই ভূভ্যন্তরের ভাগেই জমে যায়। আর সেম প্রক্রিয়া যেটা বললাম যে প্লেট টেকটনিক প্রক্রিয়ায় যদি হঠাৎ দুই দিক থেকে প্লেট চাপ দেয় তবে উপরে উঠতে পারবে, আর যদি দুই দিক থেকে সরে যায় তবেই উপরে বাস্ট হতে পারবে, না হলে পারবে না। সেটাকে বলা হয় ল্যাকোলিথ। আর ল্যাকোলিথ সবসময় পাইপের দ্বারা যুক্ত থাকে। বোঝা গেল? তাকেই বলা হয় ল্যাকোলিথ। ইট ইজ কল্ড ল্যাকোলিথ। বোঝা গেল? ব্যাথলিথ ল্যাকোলিথ কমপ্লিট। এবার বলো লোপোলিথ। এবার লোপোলিথ কোনটা? এই যে এটা হচ্ছে লোপোলিথ। ঠিক আছে, লোপোলিথ একটু ডিফারেন্ট আছে। লোপোলিথটা কি? লাভা
এগুলো তো পুরো ম্যাগমা। এবার ম্যাগমা চেম্বার থেকে ফাটলের মাধ্যমে লাভা যখন ভূপৃষ্ঠে পৌঁছে, লাভা যখন কি করে, লাভা যখন উপরের দিকে চলে যায়, মানে উপরের দিকে চলে গেছে লাভা, দেখুন উপরের দিকে চলে গেছে, এটা আগ্নেয় পর্বত থেকে লাভা বেরিয়ে গেছে, উপরের দিকে চলে গেছে, উপরের দিকে চলে যায়, তখন একই অংশে মানে একটি অংশ অনুভূমিক দিকে সরে যায়। এই অংশটি অনুভূমিক দিকে সরে যায়। অনুভূমিক মানে বুঝলেন, অনুভূমিক দিকে সরে যায়, যেমন অনুপ্রবেশকারী ওই রকম। আর একটা অংশ কী হয়, অনুভূমিক দিকে সরে যায়। এই ফাটলটা এইদিকে যেমন সরে গেছে অনুভূমিক দিকে, ঠিক আছে, অনুভূমিক দিকে সরে যায়, ঠিক আছে, দিকে সরে যায়, যেখানে এটি একটি দুর্বল সমতল খুঁজে পায়। মানে এখানে একটা দুর্বল সমতল আছে, এখানে দুর্বল সমতল খুঁজে পায়, ঠিক আছে, এই লোপোলিটটা একটা দুর্বল ভূত্বক খুঁজে পায়, ঠিক আছে, সমতল খুঁজে পায়, ঠিক আছে। তো এটি বিভিন্ন আকার বিশ্রাম পেতে পারে, এটি বিভিন্ন আকারে বিশ্রাম পেতে চায়, মানে এই লোপোলিটটা বিভিন্ন আকারে বিশ্রাম পেতে চায়, ওকে ভালো লাগে না, মানে বিস্ফোট হতে ভালো লাগে না, ও বিশ্রাম পেতে চায়, কোনো রকমে বেরিয়ে হালকা বিশ্রাম পেতে চায়, ওই জন্য একটা বেরিয়ে গেছে, একটা দেখুন সমতল ভূমি পেয়েছে দুর্বল, ওখানে থেকে গেছে, বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। তো বিশ্রাম পেতে চায়। যদি এটি একটি শশার আকারে বিকশিত হয় তখন তাকে লোপোলিত বলা হয়। এবার লোপোলিত কাকে বলা হয়, ও তো বিশ্রাম আকারে আছে, এবারে ফাটলের মাধ্যমে যখন অগ্নুৎপাত হয় বা ভলকানো হালকাভাবে বেরিয়ে যায়, দিয়ে ও বিশ্রাম নিতে চায়, আর বিস্ফোট হবে না, দিয়ে দেখবেন শশার মতো যদি আকৃতি মনে হয়। যদি আপনি পিএইচডি করে থাকেন, যদি আপনি আগ্নেয়গিরির সম্বন্ধে পিএইচডি করে থাকেন, তো পিএইচডিতে যখন যাবেন কোনো আগ্নেয়গিরি ঘুরতে বা পিএইচডি করার জন্য কোনো রিপোর্ট তৈরি করতে বা প্রজেক্ট তৈরি করতে, তো দেখবেন যদি শশার আকৃতি নেই, শশার আকৃতির মতো থাকে, আর একটা দেখবেন যে একটা ও বিশ্রামের মতো নিচ্ছে, মানে আর ওর ইন্টারেস্ট নেই বিস্ফোট হওয়ার, শশার আকৃতির মতো নিয়েছে, তখন বুঝে যাবেন এটা লোপোলিত, ঠিক আছে। তাহলে শশার আকৃতির মতো যদি দেখতে লাগে তাহলে সেটাকে বলবেন লোপোলিত। কি বলবেন? লোপোলিত। বোঝা গেল? আশা করি বুঝে গেছেন। তাহলে ব্যাথলিত অভ্যন্তরভাগেই থেকে যায়, গ্রানাইট নিয়ে গঠিত, এক প্লেট টেকটনিক ছাড়া ভূপৃষ্ঠে বেরোতে পারবে না, ভূ অভ্যন্তরের নিচেই জমে থেকে যাবে। আর ল্যাকোলিত প্লেট টেকটনিক ছাড়া বেরোতে পারবে না, কিন্তু এটি পাইপ দ্বারা গঠিত। তারপরে যেটা লোপোলিতটা কী হয়, কোনো রকমের পাইপ দ্বারা যদিও বের হয় ম্যাগমা রূপে বেরিয়ে লাভা রূপে যদিও ভূপৃষ্ঠে বের হয়, তবুও একটা দুর্বল পয়েন্ট খুঁজে ওই সমতলের মধ্যেই থেকে যায়, বের হতে চায় না, দিয়ে আরেকটা পাইপলাইন দিয়ে যুক্ত হয়ে যখন লাভা উপরে আগ্নেয় পর্বতের উপরে ভূপৃষ্ঠে হালকা পৌঁছে ওখানে বিশ্রাম নেই, মানে আরাম নেই, ও বিস্ফোট হতে পছন্দ করে না, ঠিক আছে। তো এবং দেখবেন যদি শশার মতো আকৃতি হয়, শশা টাইপের, দেখুন শশা টাইপের হয়ে আছে, তো বুঝে যাবেন এটাই লোপোলিত। তাহলে একে বলা হয় লোপোলিত। ও ওখানেই আরাম করবে, আর বিস্ফোট করবে না, বুঝলেন? তাহলে একেই লোপোলিত বলা হয়, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট করে দিলাম। আরও আছে ফ্যাকলিত, এইসব দরকার নেই, এগুলো ফ্যাকলিত ওই রকমই, ঠিক আছে, আর দরকার নেই, পড়া কমপ্লিট। বোঝা গেল ফ্রেন্ডস। এবার সিলস, ঠিক আছে। তাহলে এবার কি পড়ব, এক মিনিট ফ্রেন্ড। তাহলে এবার সিল কি, এই যে সিল দেখুন, ব্যাথলিতের পাশে দেখুন চলে গেছে এইদিকে সিল, ঠিক আছে, একটু চলে গেছে সিল। তাহলে সিলটা কি, অনুপ্রবেশকারী, মানে সিলটা হচ্ছে অনুপ্রবেশকারী শিলাগুলির কাছাকাছি, মানে এটা তো শিলা একটা, তাই না, এখানে জমে আছে, তো এই শিলাগুলির কাছাকাছি অনুপ্রবেশকারী একটি অনুভূমিক দেহগুলিকে সিল বলা হয়। মানে এই যে ব্যাথলিত আছে, ব্যাথলিতের পাশে হঠাৎ একটু সরে গিয়ে অনুভূমিক আকারে সেখানে শীতল হয়ে ওই গ্রানাইট নিয়ে গঠিত হয়ে আছে, ওটাকেই সিল বলা হয়, অনুভূমিক আকারে, মানে ভূ অভ্যন্তরের দিকেই, যেটা বড় গম্বুজ থেকে হালকা সরে গিয়ে একটু ত্রিভুজ আকারে আছে, সেটাকেই সিল বলা হয়, ঠিক আছে, সিল বলা হয়, ঠিক আছে, অনুভূমিক আকারে এটাকে সিল বলা হয়। আর যদি এটি আরও পাতলা হয়, এটা তো মোটা, আরও যদি পাতলা হয়, ধরে নেন এখান থেকে এইরকম পাতলা, ব্যাথলিত থেকে সরে গিয়ে এরকম পাতলা আছে, তাহলে সেটাকে কি বলবো, সিড বলা হয়। সিট বলা হয় না, সিট পড়েননি, সিল তো বুঝে নিলেন, সিলটা হলো মোটা আর সিটটা হবে পাতলা, সিল হবে মোটা আর সিট হবে পাতলা। যদি বলে সিট কাকে বলা হয়, তাহলে সিট বলবেন যে ব্যাথলিতের বড় গম্বুজ, গ্রানাইট বড় গম্বুজ, ভূ অভ্যন্তরভাগে জমে যেটা বড় গম্বুজ, গ্রানাইট নিয়ে বড় গম্বুজ আকারে তৈরি হয়, এবং অনুভূমিক আকারে যেটা মোটা, তার
একটা ফাটলের মাধ্যমে মোটাভাবে অনুভূমিক রূপে ভূ অভ্যন্তরেই জমে থেকে যায়, সেটাকে সিল বলা হয়। আর যদি বলে সিল কাকে বলা হয়, তাহলে সিল বলবেন সেম ওইরকমই যে গম্বুজ আকারে যেটা গ্রানাইটের দেহ থাকে ভূ অভ্যন্তর ভাগে জমে, যেটাকে ব্যাথলিথ বলা হয়। ব্যাথলিথের পাশে যদি হালকাভাবে সরে পাতলা আকারে থাকে সেটাকে সিড বলা হয়। তাহলে ডিফারেন্স বিটুইন সিল অ্যান্ড সিল, তাহলে সিল হবে মোটাটাকে সিল বলা হয়, আর সিড কাকে বলা হয়, পাতলাটাকে সিড বলা হয়। আন্ডারস্টুড ফ্রেন্ডস? আশা করি বুঝতে পারলাম। বোঝা গেল? মানে পুরু বা থিক ভাগটা হচ্ছে সিল, আর থিন বা পাতলা ভাগটাকে বলা হয় সিড। আন্ডারস্টুড? তাহলে কমপ্লিট সম্পূর্ণ ভূ অভ্যন্তরের ভাগে রেগুলার ল্যান্ডফর্ম। তারপরে ডাইক, এই যে দেখুন ডাইক, এই যে ডাইক বললাম না বিশ্রাম নিচ্ছিল, এটাকে ডাইক বলা হয়। তো ডাইকগুলি বেশি কোথায় পাওয়া যায়? ডাইকগুলি পশ্চিম মহারাষ্ট্র এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। যদি বলে ডাইক সবচেয়ে বেশি কোথায় দেখা যায়, তাহলে ডাইক দেখা যায় পশ্চিম মহারাষ্ট্র এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। এটা একটা জিকে মনে রাখুন, খুবই ইম্পর্টেন্ট। যদি বলে ডাইক দেখা যায় কোন রাজ্যে বা কোন এরিয়াতে বা কোন অঞ্চলে, তাহলে বলবেন পশ্চিম মহারাষ্ট্র এলাকায় সবচেয়ে বেশি ডাইক দেখা যায়। তাহলে ভারতে সবচেয়ে বেশি ডাইক কোথায় দেখা যায়? তাহলে পশ্চিম মহারাষ্ট্র এলাকায় বা অঞ্চলে সবচেয়ে বেশি ডাইক দেখা যায়, যেটি একটি অনুপ্রবেশকারী রূপে থাকে, তবে বিশ্রাম হিসাবে থাকে, ভূপৃষ্ঠ উঠতে পারে না। ওকে, তারপরে কি হয়? লাভা যখন ফাটল, লাভা যখন ফাটল বা ফাটলের মধ্য দিয়ে তার চ্যানেল তৈরি করে বা পাইপ তৈরি করে, তখন এটি মাটিতে প্রায় লম্বভাবে হয়ে যায়। তখন এটি কী হয়? মাটিতে প্রায় লম্বভাবে থেকে যায়। লম্বাভাবে থেকে আছে না, বিশ্রাম নিচ্ছে না, লম্বাভাবে থেকে যায়। ঠিক আছে, যেমন এটা চলে গেছে, এটা একটা লম্বাভাবে থেকে গেছে, দিয়ে বিশ্রাম নিচ্ছে, তখন এটি লম্বভাবে শক্ত হয়ে যায়। ঠিক আছে, এই লম্বাভাবে শক্ত হয়ে যায় ডাইকটা। ওকে, তো এটি একটি প্রাচীরের মতো গঠন বৃদ্ধির জন্য একই অবস্থানে ঠান্ডা হয়। তো এটি কি হয়? প্রাচীরের মতো হয়ে নেয়। প্রাচীর মনে হচ্ছে ঘিরে নিচ্ছে, ভূপৃষ্ঠের উপরে উঠতে না পেরে মনে হচ্ছে ঘিরে আছে প্রাচীরের মতো, তাই না? ভূপৃষ্ঠ একটু নিচে প্রাচীরের মতো এটা ঘিরে আছে, প্রাচীরের অবস্থানে থাকে ঠান্ডা হয়ে। এই প্রাচীরের মতো ঠান্ডা হয়ে প্রাচীরের মতো ঘিরে থাকে, একে ডাইক বলা হয়। একে ডাইক হিসাবে আমরা জানি, বা ভূগোলবিদরা একে ডাইক হিসাবে পরিচিত, বা একে আমরা ডাইক হিসাবে জানি। ওকে, তো এই ডাইকগুলি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? তো ডাইকগুলি সবচেয়ে বেশি দেখা যায় দাক্ষিণাত্যে। ওকে, তো এই ডাইকগুলি বেশি দেখা যায় দাক্ষিণাত্যে। তো দাক্ষিণাত্যের ফাঁদগুলির বিকাশের দিকে নিয়ে যাওয়ার অগ্নুৎপাতের জন্য ফিডার হিসাবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তো এই দাক্ষিণাত্যের অগ্নুৎপাতের জন্য এটিকে ফিডার হিসাবেও বিবেচনা করা হয় ভূগোলবিদদের মতে। যদি বলে ফিডার হিসাবে মানে কাকে ধরা হয়, আগ্নেয়গিরি চ্যাপ্টারে যদি অপশান আসে যে ফিডার হিসাবে কাকে ধরা হয়, ব্যাথলিথকে, ল্যাকোলিথকে, সিলকে বা ডাইককে, এইরকম অপশন থাকবে। তাহলে ডাইককে ফিডার হিসাবেও বিবেচনা করা হয়, ফিডার মনে রাখুন। যদি বলে ফিডার হিসাবে কাকে ধরা হয়, যেটা প্রাচীরের মতো থাকে, বিশ্রাম নেই, সেটাকেই। তাহলে অপশন যদি থাকে ব্যাথলিথ, ল্যাকোলিথ, সিল এবং ডাইক, তাহলে কোনটা দেবেন? ডাইককে ফিডার হিসাবেও বিবেচনা করা হয়। বোঝা গেল ফ্রেন্ডস? তো আর কিছু নেই, কমপ্লিট, আশা করি বুঝে গেছেন। আর যখনই ভূ অভ্যন্তরের নিচে থাকবে সেটা হচ্ছে অনুপ্রবেশকারী বা ভূমিরূপ, আর ভূপৃষ্ঠের উপরে যেটা লাভার উপর প্রবাহিত শক্ত আগ্নেয় পর্বত সৃষ্টি করবে সেটাকে বলা হয় কি? বহির্মুখী ল্যান্ডফর্ম বা বহির্মুখ ভূমি। আর যেটা বিশ্রাম নিবে সেটাকে বলা হয় লোপলিথ। এই যে এটা লোপলিথ, বিশ্রাম নিবে। আর যেটা প্রাচীরের মতো ঘেরা থাকবে সেটাকে ডাইক বলা হয়, এটাকেই ফিডার বলা হয়। ঠিক আছে, ডাইককেই ফিডার বলা হয়, এটাই জেনে নেন, ডাইককেই ফিডার বলা হয়। বিশ্রাম নিবে, বিস্ফোট হওয়ার ওর চান্সই খুব কম। আর লোপলিথ কাকে বলা হয়? লোপলিথ যেটা লাভারূপে বেরিয়ে বিশ্রাম নিবে, মানে এটাও বিশ্রাম নিবে, লাভারূপে বেরিয়ে গেল কিন্তু ও বিস্ফোট করছে না, হালকাভাবে থেকে যাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আরাম করছে, ওকেই লোপলিথ বলা হয়। যেটা শশা আকারে থাকবে তাকে লোপলিথ বলা হয়। ফ্রেন্ডস, আর বাকিগুলো তো ম্যাগমা চেম্বার, এই যে ম্যাগমা চেম্বার থেকে উপরে গিয়ে ল্যাকোলিথ। যাই হোক, আশা করি বুঝে গেছেন। তো বাই চান্স যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে এখানে, আশা করি তো প্রবলেম হবে না, 99.9%, এটা আমার গ্যারেন্টি বলতে পারবো না।
প্রবলেম হতেও পারে। তো ইংলিশের সাথে আমি বাংলাও বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আপনাদের ইংলিশও শেখা হবে, বাংলাও হবে, কিন্তু ভাষাটা শুধু বাংলা বলছি। তো যাই হোক, এরপরে করব কি, ইন্ডিয়ার যেই সব দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ, ওগুলো জানতে হবে, মনে রেখে দিবেন। মনে কি, আমি যখন পড়াবো এমনি মনে হয়ে যাবে, ঠিক আছে? শুধু এটা থাকবে, মানে অ্যাক্টিভ, ডরম্যান্ট অ্যান্ড এক্সটিংক্ট ভলকানো, 3 ভাগে ভাগ করা হবে। এবার এই 3 ভাগটা কোন কোন পাহাড়ে আছে, দাক্ষিণাত্যের কোন পাহাড়, ধসি পাহাড়, ব্যারেন দ্বীপ, ব্যারেন আইল্যান্ড, ঠিক আছে? এই সবগুলো কোনটা সুপ্ত, কোনটা বিলুপ্ত, কোনটা অ্যাক্টিভ বা সক্রিয়, এই সব থাকবে। ওটা কালকে করিয়ে দেবো। তো পুরো আগ্নেয়গিরি সম্বন্ধে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, মানে এর থেকে আর বাইরে যে কোনো পরীক্ষা হোক বাইরে দিতে পারবে না, বা বড় মেন পরীক্ষা দিলেও আপনারা লিখতে পারবেন। এর কয়েকটাই চ্যাপ্টার করলাম, যদি ভালোভাবে করে নেন, ঠিক আছে, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। ওকে ফ্রেন্ড, 5 to MA PhD যে কোনো ক্লাসের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যদি কোথাও আমারও প্রবলেম হয়ে থাকে, খুব কম চান্স, মানে 1% বলা যায় না যে ভুল হবে, তো বলা যায় না, হতেও পারে মিস্টেক, তার জন্য সরি যদি হয়ে থাকে। আর না হয়ে থাকলে অবশ্যই প্রতিক্রিয়া দেখান। আর যদি সত্যিকার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত করুন শেয়ার করুন ফ্রেন্ডসদের, স্টুডেন্টদের। এবং সামনে প্রাইমারি টেট আসছে এবং এসএসসিরও বিজ্ঞপ্তি দিচ্ছে। পুজোর আগেই বোধহয় টেট হবে ওয়েস্ট বেঙ্গলে, আর এসএসসি তারপরে হতে পারে, মানে আর এখন ছেড়েছে WPSC, যেটা মাধ্যমিক পাস বসতে পারে। 50টা থাকবে অ্যারিথমেটিক, আর 50টা জিওগ্রাফি, হিস্ট্রি, এইসব থাকবে। তো জিওগ্রাফি পুরোটা যদি করে নেন তো অসুবিধা নেই, পাস করে যাবেন। আর অ্যারিথমেটিক তো আমার করাই আছে, শর্ট ফর্মে দেখতে পারেন খুলে, ঠিক আছে? আর ভূগোল তো দেখছেন কীভাবে করাচ্ছি, যদি একবার করে নেন, মানে পুরো চ্যাপ্টার যদি দেখে নেন, যতটুকু জিওগ্রাফির আছে ক্লাস করে নেন, তাহলে কমপ্লিট মোটামুটি শেষের মধ্যে। শুধু এরপরে পড়াবো কি, ওই ইন্ডিয়ারটা পড়িয়ে দেবো, ইন্ডিয়ারটি। তারপরে আরেকটা চ্যাপ্টার হবে আপনার ইন্ডিয়ার পড়িয়ে তারপরে হবে আপনার কিছু কিছু পেনিনসুলার কাকে বলা হয়, ওগুলো ছোটো ছোটো ভিডিও হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে একবার পড়িয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আঁকিয়ে দিয়ে শেষ। আর বাংলাদেশের একটা ম্যাপটা করে দেবো, ওটাও জানা দরকার, যেহেতু বাংলাদেশ আমাদের পড়োশী দেশ। যেমন বাংলাদেশের 57টি নদী আছে, তো ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে পড়তে হবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ওয়েস্ট বেঙ্গল থেকেও কোয়েশ্চেন আসবে, তো ওটাও পড়িয়ে দেবো, পুরো জিওগ্রাফি শেষ হয়ে যাবে। তারপরে সায়েন্স পড়বো। ওকে, মানুষের পেট সম্বন্ধে, মানুষের ব্রেন সম্বন্ধে, মানুষের কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড কী, এইসব গুরু মস্তিষ্ক, এইসব যেগুলো পড়েছি না 8, 9-এ, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, এইসব, বা সুষমাকাণ্ড কাকে বলা হয়, স্টোম্যাক, পাকস্থলী, এইসব, লিভার, এইসব। ওকে ফ্রেন্ড, তাহলে আজকের জন্য এইটুকু। কালকে ওয়েট করুন, কালকে শুধু ইন্ডিয়ারটা শেষ করে দেবো, তারপরে পুরো জিওগ্রাফি শেষ, তারপরে ওয়েস্ট বেঙ্গল করে দেবো হালকা করে, ম্যাপ আঁকিয়ে দিয়ে শেষ হয়ে যাবে জিওগ্রাফি। ওকে ফ্রেন্ড, তো যদি সত্যিকারে ভালো লেগে থাকে মন থেকে আমাকে মোটিভেট করুন, ডিমোটিভেট করবেন না। যত বড় মোটিভেট করুন, আপনারা যত মোটিভেট করবেন তত আমি ভালো করে আরও চেষ্টা করবো। আমি তো খুব চেষ্টা করছি, আরও মনে হচ্ছে আমার আরও ভালো করতে হবে, আমার মনে হচ্ছে আরও ভালো করতে হবে, মনে হচ্ছে আমার আরও খারাপ হচ্ছে, মানে আমি মনে হচ্ছে যে আরও ভালো করতে পারলে আরও ভালো হয়। তো যতদূর পারছি চেষ্টা করছি আপনাদের দোয়াতে। তো আপনারা যদি সত্যিকারে ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করুন, কমেন্ট করুন, কমেন্ট অবশ্যই জানান কেমন হয়েছে। যেখানে আমার দুর্বল পয়েন্ট থাকবে সেটা আমি চেষ্টা করব সারানোর, প্রবলেম হতেই পারে, ঠিক আছে? তো আপনাদের যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ওকে ফ্রেন্ড, তো আজকে এইটুকু, এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং বেল আইকনে অল দাবে রাখবেন। ওকে, তাহলে যখন আমি ভিডিও চালবো নতুন নতুন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সাথে পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ড, তো আজকে এইটুকু, বাই বাই, গুড নাইট, ড্রিম, বাই, ভালো থাকুন।